এখন যদি রাজনীতি দেখি তাহলে বিএনপি, জামায়াত ইসলামী এবং আন্দোলনের নেতৃত্ব দেওয়া যে ছাত্র নেতারা আছেন তাদের নিয়ে কিন্তু যত আলোচনা সমালোচনা বা কথা লড়ে যায় দেখি এদের মধ্যেই হচ্ছে। মানে এর বাইরে যারা আছেন, আপনারা যারা রাজনৈতিক দল করেন বা আছেন বা এখন সামনে আসছেন, বাংলাদেশের রাজনীতিতে আপনাদের অবস্থানটা আসলে কি? ধন্যবাদ। দেখেন 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা। ওই সময় জেল খেটেছি, আমাদের অসংখ্য সহযোদ্ধা ওই সময় কারাবরণ করেছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন যে ছাত্রনেতা তরিকুলের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, আমাদের নারী নেত্রী লুমা ছিল, তাকে শহীদ মিনারে লাঞ্ছিত করেছে। এবং আমাদের সাথে যে সকল শিক্ষকরা ছিল তাদেরকেও লাঞ্ছিত করেছে, আসিফ স্যার থেকে শুরু করে তানজিম স্যার। তো একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা আজকের এই পজিশনে আছি। এখন বিষয়টা হলো যে আপনারা মিডিয়ারা, সাংবাদিকরা কি করেন, যে যত বিতর্কিত মন্তব্য করে ওইটাকে লুফে নেন। কারণ বাংলাদেশের জনগণ কিন্তু বিতর্কিত জিনিসটা দেখে বেশি, আলোচনা সমালোচনা চলে। আমরা তো আর হঠাৎ করে বলতে পারতেছি না যে জিয়াবাদ, বিএনপির রাজনীতি মানে জিয়াবাদ, আমরা জিয়াবাদ চাই না, মুজিববাদ চাই না। আমরা হঠাৎ করে বলতে পারতেছি না যে জামাত ইসলাম আসলে ভারতের এক্সটেনশন। এই ধরনের বিতর্কিত কথাবার্তা আমরা বলতে পারতেছি না। যারা বলতে পারতেছে, নাগরিক কমিটির বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, আপনারা তাদেরকে ক্যাপচার করতেছেন, তাদের জিনিসগুলো, বক্তব্যগুলো লুফে নিতেছেন। এবং এটিও আমরা পারতেছি না যে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কটাক্ষ করতে, বক্তব্য দিতে। কারণ আমরা অনেক সময় হিসেব নিকেশ করে কথা বলি যে আমার লেভেলটা আসলে কোথায়। এখন আমি যখন লেভেলের বাইরে গিয়ে কথা বলি তখন সেটা কিন্তু মানুষ বেয়াদবি মনে করে। এখন যারা এই বেয়াদবিগুলো করতে পারে, আপনারা গণমাধ্যম কিন্তু ওই বেয়াদবিটা লুফে নেন। কারণ বাংলাদেশের মানুষের একটা অভ্যাস আছে যে এই তর্ক বিতর্ক দেখতে কিন্তু তারা পছন্দ করে। এখন এই জায়গায় আমরা একটা ধারাবাহিক একটা শৃঙ্খলার রাজনীতি করছি। দেখেন, এই বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু কোটা সংস্কার আন্দোলনের পরে কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা আমরাই বলেছি যে কোটা সংস্কার আন্দোলন সফল হয়েছে, এখন রাষ্ট্র সংস্কার করতে হবে। আমরা যখন 2021 সালে দল গঠন করি তখন আমরা আমাদের ঘোষণাপত্রে উল্লেখ করেছিলাম যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। এই সংবিধানকে বহাল রেখে কোনোভাবেই জনগণের কল্যাণ করা যাবে না, রাষ্ট্র পরিচালনা করা যাবে না। এবং আমরা বলেছিলাম যিনি দলীয় প্রধান তিনি কোনোভাবেই রাষ্ট্রের প্রধান হতে পারবেন না, দলের দায়িত্ব ছেড়ে তাকে সরকারের দায়িত্ব নিতে হবে। কারণ যখন দল এবং সরকার আপনি একাকার করবেন তখন আপনি গণভবন, বঙ্গভবনকে বানাবেন আপনার, বা মন্ত্রীপাড়ায় যে বাড়ি রয়েছে হার রোডে, এই বাড়িগুলোকে আপনি বানাবেন, এই ভবনগুলোকে বানাবেন আপনার দলীয় কার্যালয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও কিন্তু এই জিনিসটা, এই পার্থক্য কিন্তু আমরা দেখছি না। আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন, এখনও কিন্তু ওই হেয়ার রোডের মন্ত্রীপাড়ার বাড়িগুলো এখনও কিন্তু রাজনৈতিক কার্যালয় হিসেবে কেউ কেউ ব্যবহার করছে। একটু সাংবাদিকরা, গোয়েন্দা সংস্থা একটু দেখেন, এই পরিবর্তনটা কিন্তু এখনও হয়নি। আমরা কিন্তু সেই পরিবর্তনের জন্য কিন্তু সেই সময় বক্তব্য দিয়েছি। এবং একই সাথে আমরা কিন্তু চিকিৎসা বলেন, শিক্ষা সংস্কার বলেন, বিভিন্ন সংস্কারের আলাপ কিন্তু আমরা 2021 সালে আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা উল্লেখ করেছি। কিন্তু বিষয়টা হলো যে আমরা কখনো তো ক্ষমতায় ছিলাম না, বা আমরা আসলে কখনো এমপি মন্ত্রী হইনি, যে কারণে আপনারা যারা ক্ষমতায় ছিল তাদেরকে, আপনারা মিডিয়ার ভাইয়েরা তাদের বক্তব্যকে বেশি ফোকাস করেন। আর আমরা এই পর্যন্ত এসেছি, যতটুকু আমাদের সারা বাংলাদেশে তো আমরাও একটা জেলায় 10, 15, 20 হাজার মানুষ নিয়ে প্রোগ্রাম করতেছি। এটা কিন্তু আমাদের একটা অনেক পরিশ্রম, অনেক কষ্টের ফসল। আমরা কত সংগ্রাম করে এসেছি আপনি নিজেই জানেন। শৃঙ্খলাবদ্ধ রাজনীতি করলে কি তাহলে ফোকাসে আসা যায় না, আপনি বলছেন? এইটাই বাংলাদেশের সমস্যা। বললাম না যে হিরো আলম বাংলাদেশে যতটা আলোচনায় আসে, একজন সৃজনশীল পলিটিশিয়ান, একজন ভালো মানুষ, আমি ধরে নিলাম যে আন্দালির ভ্রমণ পার্থ, তার বক্তব্য আপনি কতটুকু সময় পান সামাজিক যোগাযোগ মাধ্যমে? সারাক্ষণ কিন্তু হিরো আলমের নাচানাচি এবং যারা আপনার বিতর্কিত মন্তব্য করে সেই জিনিসগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসে এবং গণমাধ্যম নিউজ করে। আমি আরেকটি বিষয় বলতে চাই, দেখেন এই মুহূর্তে রাষ্ট্রের যে বিশৃঙ্খল অবস্থা, হজাবরল অবস্থা, এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, এইখানে টেলিফোনে আপনি দুইজনকে যুক্ত করলেন, দুইজনই কিন্তু সরকারের সমালোচনা এবং ছাত্ররা তাদের সমালোচনা করলো। যে তাদের কাছে আমরা যে প্রত্যাশা করেছিলাম, কি প্রত্যাশা? তাদের কাছে প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে স্থগিত করা হবে, তাদের রাজনীতি যতক্ষণ না পর্যন্ত গণহত্যার বিচার হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধনকে স্থগিত করা হবে, যারা আওয়ামী লীগের পান্ডা, সন্ত্রাসী, পাচারকারী ছিল তাদেরকে গ্রেপ্তার করা হবে। আজকেও দেখেন যে আওয়ামী লীগের, আমি যমুনা টেলিভিশন নিউজ দেখলাম, অন্যান্য ফেসবুকে দেখলাম যে আওয়ামী লীগের একটি জায়গার একজন উপজেলা বা জেলার সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছিল, পুলিশের কাছ থেকে আপনার ছিনতাই করা হয়েছে। পুলিশ নির্বিকার, তারা কিন্তু কোনো গুলি ছড়ে নাই, তারা কিন্তু প্রতিহত করে নাই, পুলিশ নির্বিকার একদম খুব নিরীহ বালকের মতন দাঁড়িয়ে আছে।
এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। তার মানে কি আওয়ামী লীগ যে অন্যায়টা করেছে, 15 বছর ধরে মানুষকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এই গণহত্যা চালিয়েছে, আপনি আওয়ামী লীগের ওয়ার্ড, উপজেলা বলেন, জেলা বলেন, সেন্ট্রাল বলেন, এখনও শুনছি যে আপনার ওই যে আমাদের যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী তার বোনের বাসায় নাকি তিনি অবস্থান করছেন। আওয়ামী লীগের কয়জনকে আপনি গ্রেপ্তার করেছেন? 28 অক্টোবরের পরে বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ সহ ভিন্ন মতের প্রায় আপনি 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করলেন। এত বড় অভ্যুত্থানের পরে এখনো পর্যন্ত আপনি 3,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারেন নাই। এই যে আওয়ামী লীগের প্রতি সরকারের নমনীয়তা, সরকার বিএনপির ঘাড়ে বন্দুক রাখছে, অমকের ঘাড়ে বন্দুক রাখছে। বিএনপির মহাসচিব আমি দেখলাম তিনি বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে করবেন না, এটা কিন্তু বিএনপি কখনো বলে নাই বা করা নিষিদ্ধ না করে। আমি একটু শেষ করে দিই এই বিষয়ে। দেখেন, আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা স্পষ্টভাবে আজকে কিন্তু মধুর ক্যান্টিনে প্রতিবাদ জানিয়েছে 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং তাদের নিবন্ধন স্থগিত করতে হবে, অন্যথায় জেলায় জেলায় আমরা সমাবেশ করব। গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও কিন্তু আমরা এই আওয়ামী লীগের গণহত্যার বিচারের দাবিতে আমরা আগামী বুধ বৃহস্পতিবার আমরা কিন্তু 64 জেলায় স্মারকলিপি প্রদান করব। প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দেব। যদি এই সরকার গণহত্যার বিচার না করতে চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে চায়, তাহলে কিন্তু আমরা এই সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা জোরালো আন্দোলনে নামবো।